আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ভারত পাকিস্তানের মহা বিশ্বযুদ্ধ চলেছে টানা অনেক দিন। হঠাৎ করে বার্তা দিল যুদ্ধবিরতির মেয়াদ 18 মে পর্যন্ত বাড়িয়েছেন ভারত পাকিস্তান। তারপর জানিয়ে দেব ফিলিস্তিনিদের মানবাধিকার নিয়ে ভাবাও কি ইহুদি বিদ্বেষ হিসেবে দেখতে চায় ট্রাম্প প্রশাসন। তারপর জানিয়ে দেব রুশ স্থল বাহিনীর প্রধানকে বরখাস্ত, যুদ্ধের মাঝেই বড় পদক্ষেপ পুতিনের। এবং সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ার সঙ্গে গোপন আলোচনা ইসরায়েলের। দর্শক এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। যুদ্ধবিরতির মেয়াদ 18 মে পর্যন্ত বাড়িয়েছেন ভারত পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইসহাক দার বলেছেন, ইসলামাবাদ ও নয়াদিল্লি যুদ্ধবিরতির মেয়াদ 18 মে পর্যন্ত বাড়াতে সম্মত হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দে ডনের খবর অনুযায়ী বৃহস্পতিবার পার্লামেন্ট দেওয়ার এক বক্তব্যে ইসহাক দার জানান, দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে আলোচনা হয়েছে। এরপর তারা যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, পাকিস্তান ভারতের সাথে যুদ্ধবিরতি চায়নি, তবে ইসলামাবাদ নয়াদিল্লির সাথে যৌক্তিক সংলাপ চেয়েছেন যাতে সম্ভবত বিতর্ক বিষয়ে অবসান না ঘটে। ভারতের পদক্ষেপ থেকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে যদিও কোনো আনুষ্ঠানিক বিতর্কিত দেওয়া হয়নি, তবে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 সূত্রের বরাতে জানিয়েছেন যুদ্ধবিরতি 18 মে পর্যন্ত চলবে। সূত্রে সাংবাদিক মাধ্যমটি জানিয়েছেন, উভয় দেশের সামরিক অভিযান মহাপরিচালক ডিজিএমও শীঘ্রই পুনরায় আলোচনা করবেন। এর আগে বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতের সেনাবাহিনী বলেছেন, 10 মে দুই মহাপরিচালকের মধ্যে সমঝোতার পর সতর্কতার মাত্রা কমাতে আস্থা তৈরির ব্যবস্থা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত নিয়ন্ত্রণ কাশ্মীরের 1% হামলার পর 4 দিনের তীব্র অন্তঃসীমান্ত হামলা থামিয়ে 10 মে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। ভারত কাশ্মীরের ওই হামলায় পাকিস্তান সম্পৃক্ততার অভিযোগ তোলে, যদিও প্রমাণ উপস্থাপনা করেনি। তবে পাকিস্তান এই বিষয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানান। এদিকে কাল শুক্রবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমান যুদ্ধবিরতির অর্থ ভালো ভারত এবং পাকিস্তানকে তার আচরণের ভিত্তিতে পরীক্ষা রেখেছেন। যদি আচরণের উন্নতি হয় তাহলে ঠিক আছে, তবে যদি কোনো ঝামেলা হয় তাহলে কঠোরতম কঠোর শাস্তি দেওয়া হবে। ফিলিস্তিনিদের মানবাধিকার নিয়ে ভাবাও কি ইহুদি বিদ্বেষ হিসাবে দেখতে চায় ট্রাম্পের প্রশাসন। ক্যাফিয়ার ফিলিস্তিনিদের ঐতিহ্যবাহী রোমাল ও তরমুজের ছবি, এই দুটি ইহুদি বিশিষ্ট প্রতীক। ইউনিক পুলিশ বিভাগে চলিত বছরের জানুয়ারির একটি প্রশিক্ষণে এমন কথা বলা হয়েছে। প্রশিক্ষণটি আয়োজক ছিল ইসরায়েলের পন্থী গোষ্ঠী সংগঠনে কয়েকটি সংগঠন। জুয়েস কানেক্টস নামের একটি মার্কিন সামরিক হাতে এই প্রশিক্ষণের বিস্তারিত তথ্য এসেছে। তারা এই দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ডায়াসপোরার অ্যালায়েন্সের এক জ্যেষ্ঠ পরিচালক ডভ ক্যান্ট জুয়েস কারেন্টস সহ বলেন, প্রশিক্ষণের ফিলিস্তিনিদের মানবাধিকার নিয়ে চিন্তা করাকেও ইহুদি বিশেষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমনকি কখনো কখনো ফিলিস্তিনিদের আত্মবিশ্বাস ইহুদি বিশিষ্ট বলে আখ্যাত দেওয়া হচ্ছে। তারা মনে করেন এসব কিছু আসলে ইহুদিদের নিরাপত্তার বৃদ্ধি করে না। ডায়াসপোরা অ্যালায়েন্সের ইহুদি বিশেষ্য অ্যান্টি সেমিটিজম অপব্যবহার করে কাজ করছেন। প্রায় 3 সপ্তাহের মূলধনের পশ্চিমা গণমাধ্যম ও জায়নবাদী গোষ্ঠীগুলো দাবি করেছেন, ইহুদিবাদী নাকি এখনো রেকর্ড পরিমাণ বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের ইহুদি বিশেষ বিরোধীদের সংগঠনে অ্যান্টি ডিফেকশন লাগে প্রধান জনদ গ্লিনবেট সম্পর্কিত CNN কে বলেছেন, 2015 সালের তুলনায় ইহুদিবাদী ঘটনায় 10 গুণ বেড়েছেন। তাদের নতুন গবেষণায় এই তথ্য উঠে এসেছে। তবে ADL স্বাক্ষর করেছেন 2024 সালে তারা 9354টি ইহুদিদের ঘটনার খাতে দেখছেন। এর মধ্যে 58% ছিল ইসরায়েল বা জায়নবাদের সঙ্গে সংশ্লিষ্টতা। শান্তিপূর্ণ গণহত্যা বিরোধী আন্দোলনকে স্বাগতভাবে সন্দেহ চোখ দেখছেন ইরান। এর কারণেই ADL এর মতো সংগঠনগুলো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাপ নিষিদ্ধের দাবি তুলেছেন। তাদের ভাষা টিকটক নিয়ে আমাদের সত্যি একটা সমস্যা আছে। ADL এর এই কথা মর্মত্ব হলেও নতুন প্রজন্মে যথেষ্ট ইসরায়েলের পক্ষে নয়।
প্রতিদিন অনলাইনে ইসরায়েলের হাতে গাজা ফিলিস্তিনি শিশুদের গণহত্যার ছবি দেখে অনেক স্বাভাবিকভাবেই নেতিবাচক প্রক্রিয়া জানান। আবার অনেকেই সেসব সহিংসতার পদক্ষেপ প্রশংসিত গর্ব করে বেড়ান। যুক্তরাষ্ট্র সম্পর্কিত একজন জনজ জরিপে দেখা গেছে দেশটি ইসরায়েলের প্রতি সমর্থন নাটকীয়ভাবে কমাচ্ছেন। বিশেষ করে ৪৯ বছরের কম বয়সী মানুষের বেশিরভাগই দৃষ্টিভঙ্গি এখনো নেতিবাচক। ইহুদি আধিপত্য ও ইসরায়েলি সংকট বলে সাধারণভাবে বলা হয়ে থাকে। মূলত ইহুদি বিশ্বাসের কারণে এমন একটি হচ্ছে। ইহুদিদের খুব পুরনো ও অযৌক্তিক এক ধরনের ঘৃণা। শুধু ইহুদি হওয়ার কারণেই তারা এসবের শিকার হচ্ছেন। শুধু কর্মীর কারণে ইহুদিদের ঘৃণা করা হচ্ছে, এই দৃষ্টিভঙ্গি বিপজ্জনক ও অনেক অংশেই ভ্রমান্তিক। প্রাকৃতিক ইহুদিদের ক্ষেত্রে ইহুদি বা উপাসনালয়গুলো সিনাগর নিশানা করা হয়, যা বিশ্বের দেশে দেখা যাচ্ছে অনেক ঘটছে। এটি সব মানুষের জন্য উদ্বেগের বিষয়। শুধু ইহুদি হওয়ার কারণে ইহুদিদের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। অ্যান্টিসেমিটিজম একটি অভিশাপ, যার বিরুদ্ধে শক্তভাবে লড়াই করতে হবে। পাশাপাশি বাকি সংঘর্ষগুলোর প্রতি সহিংসতা যে বারবক্ত দেখা যাচ্ছে তার বিরুদ্ধেও লড়তে হবে। রুশ স্থল বাহিনীর প্রধানকে বরখাস্ত, যুদ্ধের মাঝে বড় পদক্ষেপ পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির স্থল বাহিনীর প্রধান জেনারেল ওলেগ সোলিউলকে বরখাস্ত করেছেন। ইউক্রেনের রাশিয়ার দীর্ঘস্থায়ী সামরিক আগ্রাসনের মধ্যেই বৃহস্পতিবার এই উচ্চ পদক্ষেপ নেওয়া সেনা কর্মকর্তাকে সরিয়ে দিলেন পুতিন। এই খবর নিশ্চিত করেছেন ক্রেমলিন। ৭০ বছর বয়সী সোলিউভকে উপপ্রতিরক্ষা পদে নিযুক্ত করা হয়েছে। তিনি হবেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী সার্গেই শোইগু, যিনি গত বছর মৃত্যু হারিয়ে বর্তমান রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এক সরকার ডিক্রেটে এই বরখাস্ত ঘোষণা দেয় ক্রেমলিন। এক সপ্তাহের মধ্যেই আগে সাউক্লিন বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর কেন্দ্রে বসলার সঙ্গে মস্কো রেড মস্কো বিষয় দিবসকে উৎসাহন পরিচালনা করেন। অনুষ্ঠানে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েতের বিজয়ে ৮০তম বার্ষিক উদযাপন করেন। সোলিউকো ২০১৪ সাল থেকে রাশিয়ার স্থল বাহিনীর নেতৃত্বে ছিলেন। তার নেতৃত্বে রুশ বাহিনীর সিরিয়ার গৃহযুদ্ধ এবং ইউক্রেনের অভিযানে অংশ নেয়। এর আগে তিনি ৪ বছর রাশিয়া জেনারেল স্টাফের উপপ্রধান ছিলেন। গত ১ বছরই রাশিয়ার সামরিক ও প্রতিরক্ষা খাতে একাধিক উচ্চ পদক্ষেপ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। তাদের অনেকেই ব্যক্তিগত সম্পত্তি, সরকারি প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযুক্ত। পুতিনের দীর্ঘদিনের ঘনিষ্ঠের সঙ্গে শোষাকিত। গত বছর পদোন্নতি হওয়া হয়, যদিও ক্রেমলিন বারবার বলেছেন এসব গ্রেফতার ও বরখাস্তের কোনো সামরিক শুভেচ্ছা বা অভিযোগ নেই। রাশিয়ার উদ্দেশ্য ছিল ইউক্রেনকে মাত্র ৩ দিনের অভিযোগ দখল করা, কিন্তু বাস্তবে ৩ বছরের রক্তক্ষয়ী উভয় পক্ষে হাজার হাজার মানুষকে নিহত করেছেন। এমন এক পদক্ষেপে বৃহস্পতিবার বা শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেন ও রাশিয়ার প্রথমবারের মতো সরাসরি শান্তির আলোচনায় বসতে যাচ্ছেন। সিরিয়ার সঙ্গে গোপন আলোচনা ইসরায়েলের। সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কে স্থাপন গোপন আলোচনা চালাচ্ছেন দখলদার ইসরায়েল। সম্পর্কিত ইসরায়েল ও সিরিয়ার কর্মকর্তাদের মধ্যে একাধিক গোপন আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইহুদিবাদী সংবাদ মাধ্যম চ্যালেঞ্জ ১২। গত বুধবার সৌদি আরব সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করেন। ওই সময় তিনি সারাকে ইসরায়েলের সঙ্গে সম্পর্কে স্থাপনার কথা আহ্বান জানান। পরবর্তীতে তিনি বলেন, স্যার এই ব্যাপারে হ্যাঁ বলেছেন। ১২ চ্যানেলসের প্রতিবেদনে জানিয়েছে দখলদার ইসরায়েল আর সিরিয়ার মধ্যে এসব গোপন আলোচনা মধ্যস্থ করেছেন যুক্তরাষ্ট্র আরব আমিরাত। তবে অপর ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেস জানিয়েছেন ইসরায়েলি সিনিয়রের মাধ্যমে মধ্যস্থতা করেছেন কাতার এবং এটি কয়েক মাস ধরেই চলছে। দর্শক, আজকের আন্তর্জাতিক সংবাদ ছিল পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।